জার্নি ফর সাকসেসে সবাইকে স্বাগত। আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি 2021 এর ফিজিক্স শর্ট সিলেবাসের ফুল কোর্স। আজকে আমাদের লেকচার নাম্বার 2। গত লেকচারে কিন্তু আমরা শুরু করেছিলাম সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে, এবং সেমিকন্ডাক্টর পদার্থের প্রথম যে বিষয়গুলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ কিভাবে ব্যান্ড তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে কিভাবে তড়িৎ পরিবহন করে এবং তার উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টর পদার্থকে কতভাবে বিভক্ত করা হয়েছে। তো চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। আমরা মূলত গত ক্লাসে দেখেছি তড়িৎ পরিবহন করার জন্য পরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এক্ষেত্রে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মুক্ত ইলেকট্রন ক্রিয়েট করা পসিবল না, কিন্তু অর্ধপরিবাহী পদার্থ অর্থাৎ সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন ক্রিয়েট করা পসিবল। সো আমরা এই মুক্ত ইলেকট্রন ক্রিয়েট করে অর্ধপরিবাহী পদার্থকে পরিবাহী পদার্থের ন্যায় অর্থাৎ তড়িৎ পরিবহন করার মতো একটা সিস্টেমে নিয়ে আসবো। তো এই সিস্টেমটা দুইভাবে আনা যেতে পারে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক অর্থাৎ অন্তর্জাত, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক অর্থাৎ বহির্জাত। তো এই যে অন্তর্জাত এবং বহির্জাত এই জিনিসটা কি একটু আমরা বুঝি। অন্তর্জাত হচ্ছে আমরা ধরো সিলিকন নিয়ে কাজ করব, তাহলে সিলিকনের পিওর সিলিকনটা যদি আমরা নেই, পিওর সিলিকন অর্থাৎ এখানে সিলিকন ছাড়া আর কোনো প্রকার ভেজাল বা অপদ্রব্য থাকবে না, সেইটা দিয়ে যখন আমরা সেমিকন্ডাক্টর পদার্থকে পরিবাহিতে রূপান্তর করব সেই সিস্টেমটার নাম হচ্ছে অন্তর্জাত পরিবাহী। আর যখন আমরা বহির্জাত পরিবাহী বলতেছি তখন এই সিলিকন তো নিবই, কিন্তু সিলিকনের সাথে একটা ভেজাল যুক্ত করতে হবে। বিষয়টা এরকম যে ধরো তোমরা কিন্তু জানো যে সোনার মধ্যে খাদ মেশানো থাকে, তার ফলে সোনা আরো একটু স্ট্রং হয়। তো ঠিক একই রকম সোনার মধ্যে যেমন ভেজাল মিশ্রিত আছে, আমরাও সেমিকন্ডাক্টর পদার্থ সিলিকনের মধ্যে কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত করব, সেটার মাধ্যমে আমরা বহির্জাত পরিবাহী তৈরি করব। তো এই যে অন্তর্জাত এবং বহির্জাত কিভাবে তৈরি করে এবং কিভাবে এটি তড়িৎ পরিবহন করে চলো দেখে আসি। আমরা প্রথমেই শুরু করছি অন্তর্জাত পদার্থ দিয়ে। অন্তর্জাত পদার্থের ক্ষেত্রে আমরা বলেছি সিলিকন পিওর ভাবে ব্যবহার করব, এর মধ্যে কোনো ভেজাল মিশ্রিত করব না। আমরা প্রথমে কিন্তু সিলিকনের একটা পরমাণু নিয়ে কাজ করেছি, তারপর আমরা বলেছি আমরা যখন তড়িৎ পরিবহন করতে যাব তখন তো আর একটা পরমাণু নিয়ে কাজ করব না, আমরা একটা ক্রিস্টাল নিয়ে কাজ করব। সিলিকনের কয়েকটা পরমাণু একসাথে যুক্ত আছে, তারা কিন্তু সমযোজী যৌগ গঠন করেছে। তো এই যে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু যৌগ গঠন করেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাঝের যে সিলিকনটা, এই সিলিকনটা এর আশেপাশে আরো 4টা সিলিকন থেকে একটা করে ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে, সেটা দিয়ে তার অষ্টক পূর্ণ করেছে। এটা খুব সহজ একটা বিষয় ছিল। তো এখন কথা হচ্ছে আমরা এই সিলিকনের এই যে মাঝের যে সিলিকনটা আছে এই সিলিকন থেকে একটা মুক্ত ইলেকট্রন বের করার চেষ্টা করব। তো আমরা বলেছিলাম মুক্ত ইলেকট্রন বের করতে হলে কি করতে হবে, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে হবে। আমরা যদি এই সিলিকনের ইলেকট্রনগুলোকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শক্তি দিতে হবে। তো শক্তিটা আমরা কিভাবে দিব, আমরা স্বাভাবিকভাবে শক্তিটাকে তাপের মাধ্যমে দিয়ে থাকি। তো আমরা যদি এই সিলিকনটাতে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, প্রথম অবস্থায় কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, তবে এই সিলিকনের জন্য যখন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে তখন কিন্তু এই সিলিকনটা মোটামুটি একটা ইলেকট্রন কিসে চলে আসতেছে, মুক্ত ইলেকট্রনে চলে আসতেছে। তো ধরলাম এই যে এই জায়গার যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন হিসেবে যাচ্ছে, তার মানে এখানে কোনো ইলেকট্রন থাকতেছে না, ইলেকট্রনটা ধরো বাইরে চলে আসলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমযোজী যৌগ, এই যৌগ থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসলো, বাইরে চলে আসলো। এই বাইরে এসে যে ইলেকট্রনটা থাকলো এটাকে আমরা বলতেছি ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনটা আসলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। মজার বিষয় হচ্ছে আমরা এই জায়গা থেকে নতুন একটা শব্দের উদ্ভব করব, সেটার নাম হচ্ছে হোল। যদি কোনো সমযোজী যৌগ থেকে ইলেকট্রন চলে যায় তাহলে সেই জায়গার যে ফাঁকা স্থান তৈরি হয় সেই ফাঁকা স্থানটার নামই হচ্ছে হোল। যদি কোনো সমযোজী যৌগে ইলেকট্রন না থাকে তবে সেটাকে আমরা বলবো হোল। তোমরা এখানে একটা জিনিস ভুল করতে পারো, এখানে কিন্তু কোনো বন্ধন তৈরি হয়নি, এখানে কিন্তু কোনো এখানেও একটা ফাঁকা জায়গা আছে, তবে এটা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে হয় না, এমনিতেই ফাঁকা জায়গা আছে। তো এটাকে কিন্তু আমরা হোল বলতে পারবো না, আমাদের হোল বলতে হবে প্রথমে যেটা সমযোজী যৌগ ছিল সেই জায়গা থেকে যে ইলেকট্রনটা আমাদের চলে গেছে তার ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে হোল। তো তোমাদের এখন আমি একটু দেখাবো যে হোল জিনিসটা কি বা এর ধর্মটা কেমন। তোমরা সবাই জানো যে মুক্ত ইলেকট্রন যেটা থাকে এটা হচ্ছে
মুক্ত ইলেকট্রন যেটা থাকে এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস, মাইনাস মুক্ত ইলেকট্রন। তো এইখানে যে হোলটা ক্রিয়েট হলো, এই হোলের বৈশিষ্ট্যটা কেমন বা হোলের ধর্মটা কেমন? তো তোমরা জেনারেলি জানো যে কোনো একটা জায়গার যে কোনো একটা জিনিসের ধর্ম হতে পারে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা এই যে এই জায়গাটাতে প্রথমে যখন সমযোজী বন্ধন ক্রিয়েট করা ছিল এইটাতে, তখন বলো তো ওই পরমাণুটা কি অবস্থায় ছিল? নিউট্রাল অবস্থায় ছিল। তো তোমাদের বলি, যদি কোথাও নিউট্রাল অবস্থা থাকে তার মানে ধরতে হবে এই নিউট্রাল অবস্থা কিভাবে ক্রিয়েট হয়েছে, তার মধ্যে প্লাসও আছে তার মধ্যে মাইনাসও আছে, এই দুইটা মিলায়ে কিন্তু আমরা নিউট্রাল পাইছি। তার মানে প্লাস মাইনাস এই দুইটা মিলায়ে কি হয়? নিউট্রাল হয়। তো এখন কথা হচ্ছে, আমি যদি এই যে এখানে যে নিউট্রাল অবস্থা আছে এই নিউট্রাল অবস্থা থেকে একটা মাইনাস সরাই ফেলি, অর্থাৎ এই যে এইটুকু নিউট্রাল ছিল সেই জায়গা থেকে একটা মাইনাস সরাই ফেলছি, অর্থাৎ মাইনাসটাকে আমি সরাই ফেলছি, তাহলে আমাদের ওই জায়গাটাতে কে পড়ে থাকে? ওই জায়গাটাতে যে জিনিসটা পড়ে থাকে সেটা কিন্তু প্লাস। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে হোলটা ক্রিয়েট হলো, এই হোল বলতে আমরা বুঝবো প্লাস একটা জিনিস, আর এখানে মুক্ত ইলেকট্রনটা হবে মাইনাস। তো আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখব কিভাবে অন্তর্জাত পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিত হয়। ধরো এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর পদার্থ, যেটা দিয়ে আমরা একটা তার তৈরি করেছি। তো এই তারটাকে যদি জুম করি, জুম করলে এটা দেখতে একটু বড় হবে। সো আমরা ধরলাম এটা হচ্ছে একটা বড় জায়গা। তো আমি যদি এই সেমিকন্ডাক্টর এই পদার্থের দুইটা প্রান্তে ধরো একটা ব্যাটারি সংযোগ করতাম, ধরো এখন আমি জুম অংশটা দিয়ে দেখাচ্ছি। ধরো ব্যাটারি সংযোগ করলে এই প্রান্তটাতে আমরা ধরো প্লাস অংশ যুক্ত করলাম, এই প্রান্তটাতে আমরা মাইনাস অংশ যুক্ত করলাম, তাহলে আমার ব্যাটারির এই জায়গা দিয়ে কিন্তু কি যাচ্ছে? প্লাস যাচ্ছে, অর্থাৎ এই প্রান্তে প্লাস যুক্ত হবে অনেকগুলা। আবার তুমি দেখো এই প্রান্ত দিয়ে তাহলে মাইনাস যাচ্ছে, তাহলে এই জায়গাটাতে অনেকগুলা কি তৈরি হবে? মাইনাস তৈরি হবে। তো এখন সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে কি হয় আমরা একটু দেখি। তো সেমিকন্ডাক্টর পদার্থ যেহেতু আমরা একটু জুম করছি, তাহলে এর মধ্যে অনেকগুলা সিলিকন পরমাণু আছে। আমরা যেহেতু এই সিলিকনে তাপ প্রয়োগ করেছি, অর্থাৎ তাপ প্রয়োগের ফলে শক্তি দিয়েছি, অর্থাৎ যোজন ব্যান্ড থেকে আমরা পরিবহন ব্যান্ডে নিয়ে গেছি, তার ফলে আমাদের কিন্তু মুক্ত ইলেকট্রন এবং হোল এই দুইটা জিনিস ক্রিয়েট হয়েছে। তো ধরো আমাদের এখানে মোটামুটি 9টা সিলিকন পরমাণু আমরা দিয়েছি। তো 9টা সিলিকন পরমাণুর মধ্যে ধরো আমরা তাপ প্রয়োগে 3টা সিলিকন পরমাণুর মধ্যে আমরা হোল ক্রিয়েট করেছি, এই 3টা। তার ফলে আমাদের 3টা মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই হোল এবং মুক্ত ইলেকট্রন এই দুইটাই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। তো যেহেতু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে দুইটাই, তো আমরা দুইটাকে আলাদা আলাদা করে ধরি। ধরো আমরা প্রথমে দেখব হোল কিভাবে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তারপরে দেখব মুক্ত ইলেকট্রন কিভাবে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তো ধরো এখন আমাদের মুক্ত ইলেকট্রনগুলো নেই, ধরলাম। আসলে কিন্তু মুক্ত ইলেকট্রন আছে, আমরা জাস্ট বোঝানোর জন্য শুধু হোলটা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই বলেছি হোল হচ্ছে প্লাস। তো দেখো এইখানে একটা প্লাস আছে, দেখো এই জায়গাগুলোতে কিন্তু প্লাস আছে, এই জায়গাগুলোতেও প্লাস আছে, তার মানে এই প্লাসে প্লাসে কি করবে? বিকর্ষণ করবে। তো এই হোলগুলা তখন আর এইখানে থাকবে না, তারা সামনের দিকে যেতে থাকবে, অর্থাৎ হোল আর এই জায়গা থাকবে না, এই হোলটা চলে যাবে এখানে, এই হোলটা আর এখানে থাকবে না, এই হোলটা চলে যাবে এই জায়গাটাতে, এই হোলটাও এখানে থাকবে না, এটা চলে যাবে এখানে। তার মানে হোলগুলা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হলো। দেন আবার এই হোলটা কিন্তু এটা থেকে বিকর্ষণ হচ্ছে এবং এই মাইনাস থেকে আকর্ষণ হচ্ছে, কারণ এটা প্লাস এটা মাইনাস, তার মানে মাইনাস থেকে আকর্ষণ হবে। তো এই হোলটা কিন্তু এইখানেও আর থাকবে না, সে চলে যাচ্ছে কোথায়? এই বিন্দুতে, এই বিন্দুতে এবং এই বিন্দুতে। তো আমরা দেখলাম যে হোলগুলা কিন্তু এখান থেকে কনভার্ট হয়ে এই বিন্দুতে চলে গেল। তো এখন এই যে ব্যাটারি থেকে যে মাইনাসগুলো আছে, এখান থেকে 3টা মাইনাস ইনপুট হবে। তো যখন 3টা মাইনাস ইনপুট হয়েছে ভেতরে, সো এরা কিন্তু নিউট্রাল হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু নিউট্রাল হয়ে গেছে। অর্থাৎ এই প্রান্ত থেকে যখন মাইনাস আমাদের এই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে ইনপুট হলো, তখন কিন্তু এই জায়গাগুলো নিউট্রাল হয়ে গেছে। তো যখনই এই 3টা মাইনাস এই বর্তনীতে প্রবেশ করছে, ঠিক সেই মুহূর্তে এই যে এই জায়গাটা যে নিউট্রাল হয়ে গেছিল, এই জায়গা থেকে মাইনাসগুলো এই প্লাসকে মানে প্লাসের কাছে চলে আসবে। তার মানে দেখতে পাচ্ছ যে এইখানে কিছু পরিমাণ মাইনাস যখনই ইনপুট হচ্ছে, তখনই কিন্তু এই প্লাসগুলো এই জায়গা থেকে কিছু ঠিক সেম পরিমাণ মাইনাসগুলো কালেক্ট করে ফেলতেছে, যাতে আমাদের পুরো বর্তনীতে একটা সাম্যাবস্থায় থাকে। তো তোমরা চিন্তা করো যে এই মাইনাসটা পরবর্তীতে কি হবে? এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে, অর্থাৎ মাইনাস এই পাশের মাইনাসগুলো এই পাশে আসতে থাকলো, অর্থাৎ ইলেকট্রনের একটা ফ্লো হইলো কোন দিকে? এই বাম পাশ, এই ডান পাশ থেকে বাম পাশের দিকে। তো আমরা জানি ইলেকট্রনের ফ্লো যদি হয়, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে আসলো, এটা যদি হয় তাহলে তড়িৎ পরিবহন হবে। এবং আমাদের যে প্রচলিত নিয়ম সেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় তড়িৎ
এর ফ্লো তার বিপরীত দিকে হয়, অর্থাৎ তড়িতের ফ্লো হবে বাম পাশ থেকে ডান পাশ দিকে। এবং তোমরা একটু আগে লক্ষ্য করেছো আমাদের হোলের ফ্লোটাও কিন্তু ডান পাশ থেকে বাম পাশে হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি হোলের যে ফ্লোটা সে ফ্লোটাও যেদিকে হচ্ছে তড়িতের প্রবাহটাও সেদিকে হচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম এই যে হোলগুলা এরাও কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে, অর্থাৎ সেমিকন্ডাক্টর পদার্থকে আমরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাতে পারছি। এবার আমরা দেখব মুক্ত ইলেকট্রনগুলা কিভাবে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। সো আমাদের এখানে তিনটা মুক্ত ইলেকট্রন ছিল। তো এই তিনটা মুক্ত ইলেকট্রন কি করছে, এই তিনটা মুক্ত ইলেকট্রন কিন্তু এই প্লাসগুলোকে আকর্ষণ করবে। তো প্লাসগুলোকে যখনই এই তিনটা মুক্ত ইলেকট্রন আকর্ষণ করবে তখন এই জায়গা থেকে ঠিক তিনটা ইলেকট্রন এই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই তিনটা ইলেকট্রন চলে গেল এই প্লাসের কাছে, তখন এই পাশ থেকে আরো তিনটা মাইনাস এখানে চলে আসছে। তো সেগুলো আবার এইদিকে আসবে, এদিকে সেটার সাথে আবার আকর্ষণ করে মাইনাসগুলো আবার এই প্লাস প্রান্তের দিকে চলে আসবে, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি মুক্ত ইলেকট্রনের ফলেও কিন্তু আমাদের ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তো ইলেকট্রনের ফ্লো হলে কি হয়, তড়িৎ প্রবাহ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোল এবং ইলেকট্রনের ক্ষেত্রে এই ডান পাশ থেকে বাম পাশের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এবং তড়িতের ফ্লো হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে। তার মানে আগে আমাদের যে সেমিকন্ডাক্টর পদার্থ ছিল এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল ছিল না, যার ফলে কোনো তড়িৎ পরিবহন করতো না। বাট এখন যেহেতু আমরা তাপ প্রয়োগে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিয়ে মুক্ত ইলেকট্রন এবং হোল ক্রিয়েট করেছি, সেই জন্য আমাদের এই যে সেমিকন্ডাক্টর পদার্থ এই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন হচ্ছে। তো আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারলাম, আমরা চাইলে কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থকে পরিবাহী পদার্থের মতো আচরণ করাতে পারি। তো আশা করি তোমরা এই অন্তর্জাত পদার্থের যে তড়িৎ পরিবহন এটা বুঝতে পেরেছো। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই অন্তর্জাত পদার্থ নিয়ে যদি আমরা কোনো পরিবাহীর মধ্যে কাজ করি তাহলে এর যে সমস্যাটা হয় তাপের উপর কিন্তু ডিপেন্ড করে। তুমি কি পরিমাণ তাপ দিচ্ছ তার ফলে কি পরিমাণ মুক্ত ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে। একটা মজার গল্প বলি, তোমার হাতে এখন যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থ আছে। এখন এই সেমিকন্ডাক্টর পদার্থটা যদি অন্তর্জাত পরিবাহী হিসেবে থাকতো তাহলে সমস্যা কি হইতো, তোমার ফোনের তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলে কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি বা কম হয়ে যেত, তার ফলে তড়িৎ পরিবহন বেশি বা কম হতো। তাহলে চিন্তা করো তুমি শীতকালে তোমার ফোন দিয়ে যে কাজটা করতে পারতে, যখন গরমের সময় আসবে তখন কিন্তু তোমার ফোন দিয়ে ওই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে না, কারণ তখন তড়িতের প্রবাহ বেশি হবে। যদি তুমি অন্তর্জাত পদার্থ দিয়ে তোমার ফোনটাকে তৈরি করা হয়, যদি তোমার ফোনটাকে অন্তর্জাত পদার্থ দিয়ে তৈরি করা হয়, তার মানে আমরা অন্তর্জাত পদার্থকে সরাসরি কোনো একটা ডিভাইসে ব্যবহার করতে পারি না যেখানে তাপমাত্রার একটা বিষয় আছে। তাহলে আমাদের কি করা দরকার? এই জিনিসটা সলভ করার জন্য আমাদের বহির্জাত পরিবাহীর আবির্ভাব ঘটে। এখন আমরা দেখব কিভাবে বহির্জাত পরিবাহী তৈরি করা হয় এবং বহির্জাত পরিবাহীর মাধ্যমে তড়িৎ পরিবহন হয়। বহির্জাত পরিবাহী তৈরি করার জন্য প্রথমে তোমাকে অন্তর্জাত পদার্থ নিতে হবে। এই অন্তর্জাতের সাথে কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত করতে হবে। তো তুমি যেহেতু অন্তর্জাতের সাথে কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত করছো তার ফলে কি তৈরি হলো, বহির্জাত। তো এই যে এখানে যে জিনিসটা আছে যে অন্তর্জাত পদার্থের সাথে তুমি ভেজাল মিশ্রিত করলে, এই ভেজাল মিশ্রিত করার সিস্টেমটাকে বলা হচ্ছে ডোপিং। অর্থাৎ তোমাকে যদি ডোপিং করতে বলা হয় তার মানে তোমাকে অন্তর্জাত পদার্থের সাথে কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত করতে পারবে। তো এই ভেজাল জিনিসটা কি? ভেজাল হচ্ছে তুমি এই অন্তর্জাত পদার্থের সাথে দুই প্রকার ভেজাল মিশ্রিত করতে পারো, একটা হচ্ছে ত্রিযোজী আর একটা পঞ্চযোজী। অর্থাৎ যাদের লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে অথবা লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে তাদেরকে হচ্ছে ভেজাল হিসেবে মিশ্রিত করতে পারবা। যেমন ত্রিযোজী একটা উদাহরণ দিই আমরা, ব্রোন, এবং পঞ্চযোজী একটা হতে পারে ফসফরাস। তো এখন এদেরকে কিন্তু আমরা ডোপিং করতে পারি। এই ডোপিং করলে কি হবে, অন্তর্জাত পদার্থটা বহির্জাত পদার্থে রূপান্তরিত হবে। তাহলে আমরা যেহেতু ভেজাল মিশ্রিত পদার্থ দুই প্রকারটা যুক্ত করতে পারতেছি, আমরা যেহেতু ডোপিংটা দুই ভাবে করতে পারি, একটা ত্রিযোজী হিসেবে করতে পারি আর একটা পঞ্চযোজী হিসেবে করতে পারি, তার মানে আমাদের এই বহির্জাত পদার্থ কত প্রকার হতে পারে, দুই প্রকার, একটা ত্রিযোজীর জন্য আর একটা পঞ্চযোজীর জন্য। তো ত্রিযোজীর জন্য যেটা হবে সেটাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর যেটা পঞ্চযোজীর জন্য হবে সেটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তোমাদের এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, অন্তর্জাত পদার্থের সাথে ডোপিং করে অর্থাৎ ভেজাল মিশ্রিত করে বহির্জাত পদার্থ তৈরি করলাম। এই বহির্জাত পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে চলো এবার দেখি। তো তোমরা জানো বহির্জাত পদার্থ করতে হলে আমাদের কি করতে হবে, অন্তর্জাত পদার্থ নিতে হবে, অন্তর্জাত পদার্থের সাথে কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত করতে হবে বা যেটাকে আমরা ডোপিং বলি, ডোপিং করতে হবে, তার ফলে আমরা কি পাবো, বহির্জাত পদার্থ পাবো।
তো এই তিনটা জিনিস আমরা একটু প্রসেস আকারে করি। প্রথমে আমরা অন্তর্জাত পদার্থ হিসেবে ধরো সিলিকন নিলাম। তো যেহেতু আমরা সিলিকন অন্তর্জাত পদার্থ হিসেবে নিয়েই ফেলেছি, সো এই সিলিকনের কিন্তু কিছু মুক্ত ইলেকট্রন এবং কিছু হোল থাকবে, যেহেতু এটা অন্তর্জাত পদার্থ। তো ধরলাম যে এখানে হোল আছে 5 লাখ আর মুক্ত ইলেকট্রনও আছে 5 লাখ। কারণ তোমরা জানো যে আমাদের আসলে যে কয়টা হোল তৈরি হয় সে কয়টা মুক্ত ইলেকট্রন তৈরি হয়। এই সিলিকনের সাথে আমি ডোপিং করলাম, ডোপিং হিসেবে আমি ফসফরাস ব্যবহার করলাম। তো ফসফরাস ব্যবহার করলে আমরা জানি ফসফরাস হচ্ছে পঞ্চযোজী, অর্থাৎ লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। তো তার ফলে আমাদের দেখা গেল এই বহির্জাত পদার্থ তৈরি হবে। এখন কিভাবে কি তৈরি হবে আমরা এটা একটু দেখব, কিভাবে কি তৈরি। আমরা যেহেতু সিলিকনের সাথে ফসফরাস যুক্ত করছি, তার মানে এখানে একটু চিন্তা করো যে এই যে ফসফরাস, এই ফসফরাসের লাস্ট কক্ষপথে আছে ইলেকট্রন কয়টা? 5টা। এই একটা, দুইটা, তিনটা, চারটা, আরও একটা আছে 5টা। তো আমরা তো জানি সিলিকনের হচ্ছে 4টা হাত। তো সিলিকন ধরো এই পাশ থেকে একটা সিলিকন ধরবে, তো ধরো এই পাশে আরেকটা একটা সিলিকন যুক্ত হবে, এই পাশে একটা সিলিকন যুক্ত হবে, এইখানে একটা সিলিকন যুক্ত হবে। সিলিকন যুক্ত হয়ে এখানে কিন্তু সিলিকন যুক্ত হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে একটা ফসফরাসের যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে এই ইলেকট্রনটা কিন্তু তখন কি হয়ে যাবে? এই জায়গাটাতে মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যাবে, এই জায়গাটাতে কিন্তু মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যাবে। তো যখন এই জায়গা থেকে এই ফসফরাস থেকে একটা ইলেকট্রন এই পুরো সিস্টেম, পুরো সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে চলে গেল, তার মানে আমরা একটা ফসফরাস নিলে একটা মুক্ত ইলেকট্রন পাচ্ছি, দুইটা ফসফরাস নিলে দুইটা মুক্ত ইলেকট্রন পাচ্ছি। তার মানে আমি যদি এখানে 2 লাখ ফসফরাস নেই, তাহলে আমি 2 লাখ মুক্ত ইলেকট্রন পাবো। তাহলে দেখো বহির্জাত পদার্থ যখন তৈরি করলাম, অর্থাৎ ফসফরাস তৈরি করলাম, তখন প্রত্যেকটা ফসফরাস থেকে একটা করে মুক্ত ইলেকট্রন আসায় আমার বহির্জাত পদার্থ যেটা তৈরি হলো সেখানে হোল সংখ্যা কিন্তু 5 লাখই আছে। তোমাদের আবার একটু মনে করে দেই, এই যে এই জায়গা থেকে যখন মুক্ত ইলেকট্রনটা এখানে গেল, এই জায়গা থেকে যখন ইলেকট্রনটা এই জায়গাতে গেল, তখন কিন্তু এখানে কোনো হোল ক্রিয়েট হয় নাই, কারণ এই জায়গায় কোনো সমযোজী যৌগ তৈরি হয় নাই। তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, সমযোজী যৌগ থেকে যদি ইলেকট্রন চলে যায় তবেই হোল ক্রিয়েট হবে। তো এখন দেখো যে এই যে 2 লাখ ফসফরাস নিলাম, তো 2 লাখ ফসফরাস 2 লাখ মুক্ত ইলেকট্রন এক্সট্রা ভাবে তৈরি করছে। আগে ছিল আমার 5 লাখ, তাহলে মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু দাঁড়ালো 7 লাখ। তাহলে চিন্তা করো আমরা বহির্জাত পদার্থে কি সুবিধা পাইলাম? আমার 5 লাখ হোল তো আছেই, সাথে আরো 2 লাখ এক্সট্রা আমি মুক্ত ইলেকট্রন তৈরি করতে পারলাম। এই মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। এখন মজার বিষয় হচ্ছে এই যে এই ইলেকট্রনটা কেন মুক্ত ইলেকট্রন হিসেবে গেল। তো তোমাদের একটা জিনিস আবার একটু মনে করাই, যখন যোজন ব্যান্ড আমরা পড়ছিলাম, তো আমরা যদি ফসফরাসের যোজন ব্যান্ডটা আঁকি, ফসফরাসের যোজন ব্যান্ডটা ধরো এরকম, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা পরিবহন ব্যান্ড। তো আমরা যদি এখন সিলিকনের সাথে তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে সিলিকনের যোজন ব্যান্ড এই জায়গাটাতে আছে, কিন্তু সিলিকনের পরিবহন ব্যান্ড এই জায়গাটাতে। তার মানে এই যে ফসফরাসের যোজন ব্যান্ড, এটা কিন্তু ফসফরাসের যোজন ব্যান্ড, এটা ফসফরাসের পরিবহন ব্যান্ড, আর এটা হচ্ছে সিলিকনের যোজন ব্যান্ড, এটা সিলিকনের পরিবহন ব্যান্ড। তো তুমি সিলিকনের যে পরিবহন ব্যান্ডটা আছে এটা কিন্তু ফসফরাসের যোজন ব্যান্ডের কাছাকাছি, অর্থাৎ ওভারল্যাপ করছে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে ফসফরাসের কিছু ইলেকট্রন সিলিকনের জন্য মুক্ত ইলেকট্রন হিসেবে থাকতে পারে, এবং এই জন্যই কিন্তু এই ইলেকট্রনটা আমার মুক্ত ইলেকট্রন হিসেবে আমাদের পুরো সিস্টেমটাতে যুক্ত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বহির্জাত পদার্থে হোল হচ্ছে 5 লাখ, মুক্ত ইলেকট্রন 7 লাখ। এখন কথা হচ্ছে এই যে হোল 5 লাখ, মুক্ত ইলেকট্রন 7 লাখ, এই জায়গাটাতে আমাদের বেশি আছে কোনটা? এখানে কিন্তু বেশি আছে মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস। সেই মাইনাসের জন্য আমাদের নেগেটিভ থেকে এন আসছে, অর্থাৎ এই যে এই জায়গাটাতে মেজরিটি আছে ইলেকট্রন এবং মাইনরিটি আছে হোল। তো মেজরিটির দিক থেকে এই যে বহির্জাত পরিবাহী তৈরি করলাম, এই বহির্জাত পরিবাহীটার নাম হবে এন টাইপ পরিবাহী, অর্থাৎ আমরা এটাকে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন কথা হচ্ছে যে এই যে 5 লাখ কি থাকলো? হোল থাকলো, আর 7 লাখ মুক্ত ইলেকট্রন থাকলো। তাহলে আমাদের এই সিস্টেমটা কি সাম্যাবস্থা থেকে সরে গেছে? না, সাম্যাবস্থা থেকে সরে নাই। তোমাদের কাছে এরকম মনে হতে পারে যে 5 লাখ প্লাস আছে আর 7 লাখ মাইনাস আছে, তাহলে বিষয়টা তো সাম্যাবস্থায় থাকলো না, এটা তো আইনিত অবস্থায় চলে গেল। কিন্তু না, এই যে ফসফরাস আছে, আমরা কতগুলো ফসফরাস নিছি? 2 লাখ ফসফরাস নিছিলাম। 2 লাখ ফসফরাস নেওয়ার জন্য আমরা যে কাজটা করছি, এই 2 লাখ ফসফরাস থেকে যখন মুক্ত ইলেকট্রনগুলো চলে গেছে, তখন এই প্রত্যেকটা ফসফরাস একটা প্লাস আয়ন তৈরি করছে।
এখন এই প্লাস আয়নের সংখ্যা যদি আমরা প্লাস আয়ন ধরি, প্লাস আয়নের সংখ্যা কিন্তু আমাদের হয়েছে কত 2 লাখ। কারণ এখানে মুক্ত ইলেকট্রন হিসেবে 2 লাখ গেছে, ঠিক একই রকম ভাবে ফসফরাসের এই জায়গাটাতেও আয়ন তৈরি হয়েছে 2 লাখ। এখন কথা হচ্ছে এই যে 2 লাখ আয়ন তৈরি হলো, এই 2 লাখ আয়ন কি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে? করবে না। কারণ তোমরা জানো যে এই ফসফরাস পরমাণু কিন্তু তার নিজের জায়গা থেকে সরে, আমরা যে একটু আগে যেমন দেখলাম অন্তর্জাত পদার্থে যে হোলগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হতে পারে বা ইলেকট্রনগুলো স্থানান্তরিত হতে পারে, কিন্তু এই ফসফরাস পরমাণু তার মুক্ত মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবে না। তার জন্য আমরা বলতে পারি তড়িৎ পরিবহনে আসলে এই 5 লাখ হোল অংশগ্রহণ করতেছে এবং এই 7 লাখ ইলেকট্রন অংশগ্রহণ করতেছে, বাট আমাদের টোটাল সিস্টেমটাতে আরো 2 লাখ এক্সট্রা আধান আছে, যার ফলে দেখো এই এক্সট্রা আধান থাকায় এটা পজিটিভ আধান, আর এই যে 5 লাখ তোমার হোল, মোট আমার পজিটিভ জিনিসটা আসলে কতগুলো 7 লাখ, আবার ইলেকট্রন তো এমনিতেই মোট 7 লাখ আছে, তার মানে পুরো সিস্টেমটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে। তো তোমরা কিন্তু এই জিনিসটা কখনো ভুল করবে না। তো এখান থেকে আমরা দেখতে পারলাম এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য আমাদের ব্যবহার করতে হচ্ছে পঞ্চযোজী মৌল। তো এই পঞ্চযোজী মৌল এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এবং এমসিকিউতে আসতে পারে এটা। দেখো আমরা কিন্তু এখান থেকে এন টাইপ যে বহির্জাত পদার্থ তৈরি করেছি, এই বহির্জাত পদার্থ তৈরি করার জন্য আমাদের এক্সট্রা কোনো তাপ দিতে হয় না। আমরা কিন্তু জাস্ট ফসফরাস যুক্ত করার ফলে 2 লাখ এক্সট্রা আর কি পাইছি, মুক্ত ইলেকট্রন পাইছি, অর্থাৎ তড়িৎ পরিবহনে এটা হিউজ পরিমাণ ইউজ করতেছে। আমরা এই জায়গাটাতে যে ক্যালকুলেশনগুলো করেছি, এই ক্যালকুলেশনগুলো আসলে ধরে নেয়া তোমাদের বোঝানোর জন্য জাস্ট ধরে নিয়ে এটা করা হয়েছে। সো চলো এখন দেখে আসি পি টাইপ। আমরা ঠিক এন টাইপের মতোই অন্তর্জাত হিসেবে প্রথমে আমরা সিলিকন নিলাম। তো যেহেতু আমরা আগের উদাহরণটাতে ধরছিলাম হোল হচ্ছে 5 লাখ, তো এখানে আমরা 5 লাখ ধরলাম, মুক্ত ইলেকট্রন ধরলাম হচ্ছে 5 লাখ। এখন আমরা ভেজাল বা ডোপিং হিসেবে ডোপিং করার জন্য আমরা ব্রোন নিব। তোমরা জানো ব্রোনের লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, অর্থাৎ এটা ত্রিযোজী মৌল। তো আমরা এই যে ব্রোন নিলাম, ব্রোন নিলে কি হবে, ব্রোন নিলে কিন্তু ধরো এই হচ্ছে ব্রোন, এর লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। তার মানে আমাদের এই যে এইখানে সিলিকন আছে, এই সিলিকনটা ধরবে, এই সিলিকনটা একটা ধরবে, এই সিলিকনটা ধরবে। তো এখানে ধরো কোনো সমস্যা নাই, সিলিকন ধরে দিল। এখন কথা হচ্ছে এই যে আরেকটা সিলিকন যখন এখানে যুক্ত হবে, তখন সিলিকনের একটা কিন্তু কি আছে, সিলিকনের একটা পরমাণু কিন্তু এখানে যুক্ত হলো। তো এই যে এই জায়গাটাতে যখন সিলিকন এই ব্রোনকে ধরছে, তখন কিন্তু অবশ্যই সমযোজী যৌগ গঠন করে ধরতেছে, বাট এই জায়গাটাতে দেখো কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ এখানে কোনো একটা ফাঁকা জায়গা আছে। তো দেখো ও কিন্তু চাইলে এই পাশ থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসতে পারে, আবার এই পাশ থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসতে পারে। যখনই এই পাশ থেকে এখানে ইলেকট্রন নিয়ে আসবে, তখন এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ এই সমযোজী যৌগে একটা ফাঁকা স্থান তৈরি হলো। তার মানে আমরা বলতে পারতেছি যে যখন ও এই জায়গা থেকে ধরো একটা ইলেকট্রন এখানে নিয়ে আসছে, তার মানে এই জায়গাটা আমাদের পূর্ণ হয়ে গেছে। তো এই জায়গাটা পূর্ণ হওয়ার ফলে আবার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গাটা ফাঁকা হলে এখানে হোল ক্রিয়েট হয়ে গেছে। এই হোলটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্রোনের জন্য একটা করে, অর্থাৎ এই যে বোরন, এই বোরনের জন্য কিন্তু আমরা একটা করে হোল পাইলাম। তো তুমি চিন্তা করো আমরা যদি 2 লাখ বোরন নিতাম, তাহলে আমাদের হোলের সংখ্যা কি হইতো বহির্জাত পদার্থের ক্ষেত্রে? তাহলে আমাদের হোলের সংখ্যা হয়ে যেত হচ্ছে, তাহলে আমাদের হোলের সংখ্যা হইতো 7 লাখ। আর মুক্ত ইলেকট্রন তো আমাদের বৃদ্ধি পায় নাই, সো মুক্ত ইলেকট্রন আছে 5 লাখ। সো এখানে খুবই সহজ যে আমাদের হোল হচ্ছে 7 লাখ, মুক্ত ইলেকট্রন 5 লাখ। তো খুবই সহজ একটা বিষয় হলো যে আমাদের হোল সংখ্যা বৃদ্ধি করে ফেললাম। এই হোল সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের তড়িৎ পরিবহনে অবশ্যই অংশগ্রহণ করবে, এই হোলগুলো অবশ্যই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, এবং আমরা এখানে কোনো তাপমাত্রা বৃদ্ধি করি নাই। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু এই ব্রোনটা দেখো, ব্রোনের প্রথমে কিন্তু ফাঁকা এই জায়গাটাতে ছিল, তো ও যেহেতু এই জায়গা থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে নিয়ে আসছে, তার মানে হচ্ছে ও একটা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আধানে পরিণত হয়ে গেছে। তো যেহেতু আমরা 2 লাখ ব্রোন নিছি, তো 2 লাখ ব্রোনে 2 লাখ নেগেটিভ আধান হবে, অর্থাৎ এখানে আমরা নেগেটিভ আধান পাচ্ছি কতগুলা, নেগেটিভ আধান পাচ্ছি 2 লাখ। সো এই 2 লাখ আর এই মুক্ত ইলেকট্রন 5 লাখ যেটা আগে ছিল, এটা মিলে কিন্তু আমাদের মোট নেগেটিভ হয়ে গেছে 7 লাখ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সিস্টেমটাও কিন্তু নিউট্রাল অবস্থায় আছে। তো আমরা কিন্তু এই যে সিস্টেমটা করলাম, এই সিস্টেমটাতে মেজরিটিতে আমার প্লাস আছে, মাইনরিটিতে আমার মাইনাস আছে, অর্থাৎ মেজরিটি বা বেশি সংখ্যক আছে প্লাস বা হোল। সেজন্য যেহেতু প্লাস বা এটাকে আমরা পজিটিভ বলি, সো সেই জন্য এটার নাম হবে পি টাইপ, এটার নাম হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়েছে। মূলত আজকে আমরা দেখলাম কিভাবে অন্তর্জাত পদার্থ তৈরি করতে হয় এবং বহির্জাত পদার্থ কিভাবে তৈরি করতে হয়, এবং বহির্জাত পদার্থের দুইটা টপিক সম্পর্কে আমরা জেনেছি, একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ। তার মানে তোমরা যখন এরকম চিত্র দেখবা, তখন যে জায়গাটাতে দেখবা হোল আছে এবং আমাদের অপদ্রব্য হিসাবে বা ভেজাল হিসাবে ত্রিযোজী মৌল ব্যবহার করা হয়েছে, হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন আমাদের মাঝে পঞ্চযোজী, অর্থাৎ যেমন ফসফরাস হতে পারে, পঞ্চযোজী থাকবে এবং সেই জায়গা থেকে আমরা মুক্ত ইলেকট্রনের মেজরিটি হিসেবে পাবো,
তখন সেটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আশা করি তোমরা আজকের টপিকটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আজকের টপিকের উপর তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা আমার আইডিতে ইনবক্স করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের আইডির লিংক দেওয়া থাকবে। এবং আজকের ক্লাস নিয়ে আমরা মোটামুটি 2টা ক্লাস করলাম। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমাদের এই চ্যাপ্টারের উপর 4টা মডেল টেস্ট নেওয়া হবে। মডেল টেস্টের জন্য একটা গুগল ফর্ম আছে, তোমরা এই ফর্মটা পূরণ করতে পারো এবং আমাদের এই পুরো সিস্টেমটাই কিন্তু ফ্রি। একটা বিষয়ে আসি, তোমরা অনেকে আসলে কনফিউজ যে আসলে আমরা কিভাবে এই কোর্সটা করতেছি। আমরা কি এটা লাইভ ক্লাস করাই নাকি রেকর্ডেড ক্লাস থাকে, প্রতিদিন কখন ক্লাস হয় বা সপ্তাহে কখন ক্লাস হয়, কোন সময়ে ক্লাস হয়, অনেকেই আমাকে কোশ্চেন করেছো। সো আমি তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা যেহেতু এই মুহূর্তে ইউটিউবে রেকর্ডেড ক্লাস দিচ্ছি, সপ্তাহে 2টি করে ক্লাস পাবা। শনিবার এবং বুধবার রাত 10টা থেকে 11টার মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবা। এখন কথা হচ্ছে তোমরা এক্সাম কিভাবে দিবা। আমাদের ওই গুগল ফর্মটা তোমরা পূরণ করার পর ওইখানে তোমাদের কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি এবং তোমাদের সাথে যোগাযোগ করা হবে। তোমরা যে সময়টাতে এক্সাম দিতে চাও, অর্থাৎ আমাদের লেকচার এই সেমিকন্ডাক্টর শেষ হওয়ার পর এর মাঝে তোমরা ফর্মটা পূরণ করে রাখতে পারো। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সময় অনুযায়ী আমাদের কোশ্চেনের লিংক পাঠানো হবে। তোমরা সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদেরকে পিডিএফ আকারে আবার পাঠিয়ে দিবা, এর তোমাদের মার্কস জানিয়ে দেওয়া হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টাটা বাই বাই।